নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায় রচিত ছোট গল্প বাস্তব ও স্বপ্ন। আদেশ শুনিয়া পলাশ অবাক হইয়া গেল। তাহার পর যথোচিত সংযত কণ্ঠে কহিল, তা কি করে সম্ভব? বড়বাবু রুক্ষস্বরে উত্তর দিলেন, সম্ভব অসম্ভব বুঝি না মশাই। কাল বেলা 9টার মধ্যে আপনাকে লেজার কমপ্লিট করে দিতে হবে। 10টার সময় ইন্সপেকশন হবে। পলাশ আবার বলিল, সমস্ত লেজারটা কমপ্লিট করতে হলে তো সমস্ত রাত কেটে যাবে। আমি কি সমস্ত রাত এইখানে বসে কাজ করব? সমস্ত রাত? 10টা পর্যন্ত কাজ করলে অমন 2টো লেজার কমপ্লিট হয়ে যায়। এখন তো মাত্র 2:30 বেজেছে। 7-8 ঘন্টা ভালো করে কাজ করলে লেজার কমপ্লিট হবে না? কাকে শেখাচ্ছেন আপনি? আমিও একদিন আপনার পোস্টেই চাকরি করেছি। আগে বাড়িতে আমার ছোট মেয়েটির জ্বর দেখে এসেছিলাম। অত রাত্রি পর্যন্ত আপিসে থাকলে। পলাশ তাহার কথা শেষ করিতে পারিল না। বড়বাবু তাহার রিভলভিং চেয়ারখানাতে বোঁ করিয়া ঘুরিয়া পলাশের মুখের দিকে সোজা তাকাইয়া কঠিন স্বরে বলিলেন, দেখুন, এই জন্যই আমি সাহেবকে বলেছিলাম যে এমএসসি ফেমএসসি ক্লার্ক আমার দরকার নেই। ওরা স্টিক করে থাকবেনও না, আর যতদিন থাকবেন ততদিন কাজকর্ম না করে খালি তর্ক করবেন। আপনার ছোট মেয়েটি জ্বর হয়েছে বলে কি আমরা আপিস বন্ধ করে দেবো নাকি? আমার বাড়িতেও 2টো ছেলের হুপিং কাশি, একটি চোখ উঠেছে, পিসিমার হাঁপানি, গিন্নির কোমরে ফিক ব্যথা। তাই বলে কি আমি ঘরে বসে বুক চাপড়াবো? না বুক চাপড়ালেই কিছু উপশম হবে? পলাশ বলিল, কিন্তু এত কাজ যে এরিয়ার পড়েছে তা তো ঠিক আমার দোষে নয়। আমি যতদিন থেকে। উত্তপ্ত তৈলে এইবার বার্তাকু নিক্ষিপ্ত হইল। বড়বাবু টেবিল চাপড়াইয়া চিৎকার করিয়া উঠিলেন, I order you to do it. You shall suffer if you do not obey. Go. পলাশ চলিয়া যাইতে যাইতে শুনিল বড়বাবু প্রাকৃত ভাষায় স্বগতোক্তি করিতেছেন। আরে মূল কচু খেলে যা। বড়বাবুর মুখটি লম্বাটে ধরনের, অনেকটা মোচার ন্যায়, থুতনির কাছে এবং মাথার দিকে একটু ছুচল, মস্তক কেশবিহীন। সামনের দিকটাতে এত টাক পড়িয়াছে যে আলো পড়িলে চকচক করে। চক্ষু দুইটি বড় বড় এবং অস্বাভাবিক রকম সাদা। গায়ের বর্ণ ঘোর কালো হওয়ায় আরো সাদা দেখায়। মুখে গোঁপদারি নাই, পরিষ্কার কামানো। বলা বাহুল্য, বড়বাবুর দেহ সৌষ্ঠবে নয়নমুগ্ধকর কিছু নাই। তাহাতে অবশ্য কিছু ক্ষতি হয় নাই, কারণ তিনি কোনো প্রণয় ব্যাপারে নায়ক পদপ্রার্থী নহেন। জীবনে তিনি যাহা কামনা করিয়াছিলেন তাহা তিনি এই বদ চেহারা এবং স্বল্প বিদ্যা সত্ত্বেও পাইয়াছেন। মাত্র 45 বৎসর বয়সে এত বড় আপিসের বড়বাবুর পদে উন্নীত হওয়া কি সোজা কথা? বড়বাবুর ঘর হইতে বাহির হইয়া পলাশ দেখিল যে বড়বাবুর উচ্চ কণ্ঠস্বরে আকৃষ্ট হইয়া কয়েকজন কৌতূহলী কেড়ানি বড়বাবুর দ্বারের কাছে উৎকর্ণ হইয়া আড়ি পাতিয়াছে। পলাশকে বাহিরে আসিতে দেখিয়া তাহারা বুঝিল যে শ্রবণযোগ্য আর কিছু ঘটিবার সম্ভাবনা নাই, সুতরাং তাহারা নিজ নিজ স্থানে চলিয়া গেল। পলাশও আসিয়া নিজের স্থানটিতে বসিল। তাহার কান দুইটা গরম হইয়া উঠিয়াছে। এত অপমানিত সে জীবনে কখনো হয় নাই। ছি ছি ছি, মাসে 40টা টাকার জন্য এই লাঞ্ছনা! একটু পরেই একটি সুদর্শন ছোকরা আসিয়া পাশের টুলটা টানিয়া বসিল এবং একটি নস্য টানিয়া হাতটা ঝাড়িতে ঝাড়িতে নিম্নস্বরে জিজ্ঞাসা করিল, কি বললে হুঁকোমুখ? আপিসে সকলেই বড়বাবুকে আড়ালে হুঁকোমুখ বলিয়া ডাকিত। পলাশ কিছুক্ষণ কোনো উত্তরই দিলে না। আমিও বলিল, কি বললে বলো না। আমিও পলাশের বন্ধু, এককালে সহপাঠী ছিল। পলাশ বলিল, বললে এই লেজার বুক কমপ্লিট করে দিতে, বলিয়া
পলাশ এক বিরাটকায় খাতার দিকে অঙ্গুলি নির্দেশ করিল। আমিও বলিল, এখন বলবে বই কি, কাল অডিট আসছে কিনা? তোমার পোস্টে ওর শালা এতকাল ছিল, কুটোটি নাড়ত না, তাই এত সব বাকি। পলাশ নির্বাক হইয়া রহিল। আমিও সহানুভূতির স্বরে বলিল, এখন আর ভেবে কি হবে ভাই, উঠে পড়ে লেগে যাওয়াই ভালো। বলো তো তোমাকে সাহায্য করতে পারি, আমার ফাইল আমি ক্লিয়ার করে ফেলেছি। এমন সময় চশমা সামলাইতে সামলাইতে বিশ্বাস মহাশয় প্রবেশ করিলেন। স্ফীতদর বর্তুলাকার ভদ্রলোক, মাথায় অবিন্যস্ত কাঁচা পাকা চুল, হাসিলে কালো পানের ছোপ ধরা কয়েকটি দন্ত প্রকাশিত হইয়া পড়ে। এই আপিসের অনেক কালের কর্মচারী। আপিসের সকলের সহিত তাহার দাদা মহাশয় সম্পর্ক, তাহার সঙ্গে রঙ্গরসিকতা সকলেই করে। দ্বিতীয় পক্ষে বিবাহ করাতে রসিকতার মাত্রাটা সম্প্রতি একটু বাড়িয়াছে। বিশ্বাস মহাশয় আসিয়া পলাশের দিকে তাকাইয়া অভিভাবক ভঙ্গিতে বলিলেন, ছি ছি ছি, কাজটা তোমার অন্যায় হয়েছে ভাই। বড়বাবুর মুখের ওপর অমন জবাব দেওয়াটা তোমার উচিত হয়নি। হাজার হোক প্রবীণ লোক, তাছাড়া শিবতুল্য মানুষ। বলিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি নিম্নস্বরে গল্প জুড়িয়া দিলেন। আমাদের অফিসে তো আমরা সুখে আছি, রামরাজত্বে আছি বললেই চলে। ওই আমাদের সামনের অফিসের বড়বাবুর তুলনায় আমাদের বড়বাবু তো সাক্ষাৎ শিব। ওদের বড়বাবু রেগে গেলে শুনেছি জুতো পর্যন্ত ছোড়েন। একবার গল্প শুরু করিলে বিশ্বাস মহাশয়ের হ্রস্ব দীর্ঘ জ্ঞান থাকে না। সত্যের বড় বড় নদী পর্বত তিনি অনায়াসে মিথ্যা কল্পনার এরোপ্লেনে উড়িয়া পার হইয়া যান। এ ক্ষমতা তাহার আছে, সুতরাং তিনি তাহার স্লথ চশমাটা নাকের ওপর ঠিক মতো বসাইয়া লইয়া শুরু করিলেন। সেকালে শুনেছি পালা করে বড়বাবুদের পা টিপে দিতে হতো, তামাক সেজে দিতে হতো, তবে চাকরি বজায় থাকতো। শঙ্কর খুড়োর মুখে গল্প শুনেছি একবার তার আপিসের বড়বাবুর হলো ডিসপেপসিয়া। ডাক্তার উপদেশ দিলেন গন্ধ ভাদালের সঙ্গে চুনো মাছের ঝোল করে খেতে হবে। তাই শুনে শঙ্কর খুড়ো সকালে উঠে নিজেদের খিড়কির পুকুর থেকে সহস্তে জাল ফেলে চুনো মাছ ধরে আর এক বোঝা গন্ধ ভাদালের লতা সংগ্রহ করে নিয়ে আপিসে হাজির হলেন। অফিসে গিয়েই কিন্তু শঙ্কর খুড়োর চক্ষু স্থির হয়ে গেল। গিয়ে দেখেন সেখানে ইতিমধ্যে প্রায় মনখানেক চুনো মাছ আর গাড়িখানেক গন্ধ ভাদালের লতা এসে পৌঁছে গেছে। দুর্গন্ধে আপিসে টেকাই মুশকিল। সাহেব চোটে লাল। আমিও হাসিয়া করজোরে বলিল, বিশ্বাসদা ঢের হয়েছে, এইবার একটু দয়া করুন, এই বিরাট লেজার কমপ্লিট করতে হবে। বিশ্বাস মহাশয় একটু অনুকম্পা মিশ্রিত বিদ্রুপের স্বরে বলিলেন, এতে আর দয়া করা করি কি ভাই, তোমরা হিত কথা বললে তো আর শুনবে না। তোমাদের মেজাজ তেরিয়াই হয়ে আছে, মাথা ঠিক রেখে কথাটা পর্যন্ত কইতে পারো না। বাঙালির ছেলে চাকরিটি গেলে তখন খাবে কি? বলিয়া তিনি মাথা ঝাঁকিয়া পলাশের দিকে তাকাইয়া তাহার পতনোন্মুখ চশমাটা আবার নাকের ওপর বসাইয়া দিলেন। তাহার পর চোখের ইশারায় পলাশকে ডাকিয়া বলিলেন, একটা কথা বলছি শোনো, প্রাইভেটলি। পলাশ উঠিয়া গেল। বারান্দায় গিয়া বিশ্বাস মহাশয় বলিলেন, বড়বাবু চলে যাওয়ার আগে একবার গিয়ে অ্যাপোলজি চেয়ে এসো। অ্যাপোলজি? কেন? ইহার বেশি আর পলাশ বলিতে পারিল না। সেই অল্পদিন হইল চাকুরিতে ঢুকিয়াছে, এখনো তাহার গায়ে ইউনিভার্সিটির গন্ধ লাগিয়া আছে। এই সদাগরি আপিসের রীতিনীতি এখনো সে ঠিক মতো বুঝিয়া উঠিতে পারে নাই। বিশ্বাস মহাশয় বলিতে লাগিলেন, এখনো টেম্পোরারি লিস্টে রয়েছ, বুঝছো না? বড়বাবুর কলমের এক খোঁচায় তোমার চাকরিটি খতম হয়ে যেতে পারে। ওর ছোট শালা মুখিয়ে রয়েছে, তোমাকে তো উনি নিতেই চাননি প্রথমে। এমএসসি পাস বলে ঘোর আপত্তি করেছিলেন। তোমার শ্বশুর হেরম্ব বাবুর সঙ্গে টম লিনসন সাহেবের অত্যন্ত দহরম মহরম, তারই জোরে তুমি চাকরিটি পেয়েছ। তুচ্ছ একটা কথার জন্য চাকরিটি খুইও না ভাই। বড়বাবুকে বলো যে আমায় মাফ করুন, এমন আর কখনো হবে না, সব ঠিক হয়ে যাবে। একেবারে শিবতুল্য লোক উনি।
দ্বার প্রান্তে অমিয় দেখা দিল। অমিয়কে দেখিয়া বিশ্বাস মহাশয় শশব্যস্তে বলিয়া উঠিলেন, হ্যাঁ হ্যাঁ, যাও কাজ করো গে তোমরা, আমার কাজ হয়নি এখনো। ওরে, 1 পয়সার মিঠে পান বো করে নিয়ে আয় তো বাবা, বলিয়া তিনি একটি পয়সা একটি পাংখা কুলিকে দিলেন। যাইবার সময় তাহাকে বলিলেন, আর শোন, একটু দোক্তাও আনিস, ওই মোড়ের দোকানটা থেকে নিস। বেড়ে দোক্তা মাগির। বিশ্বাস মহাশয় চলিয়া গেলেন। অমিয় এবং পলাশ আসিয়া লেজার লইয়া পড়িলেন। রাত্রে পলাশ বাড়ি ফিরিতেছে। 10টা অনেকক্ষণ বাজিয়া গিয়াছে। অন্ধকারময় সংকীর্ণ গলিটার মুখে দাঁড়াইয়া পলাশ খানিকক্ষণ কি ভাবিল। এই দুর্গন্ধ গলিটার এক প্রান্তে সে তাহার সাধের সংসার পাতিয়াছে। মেয়েটা কেমন আছে কে জানে। নানা আবর্জনা পার হইয়া সে আসিয়া দ্বারে করাঘাত করিল। স্ত্রী হেমাঙ্গিনী আসিয়া দ্বার খুলিল এবং প্রশ্ন করিল, আজ ফিরতে এত রাত হলো? আপিসে কাজ আজ একটু বেশি ছিল। বক্র দৃষ্টিতে চাহিয়া একটু মুখ টিপিয়া হাসিয়া হেমাঙ্গিনী আবার প্রশ্ন করিল, আপিসে তোমাদের ফুল বাগান আছে নাকি? তার মানে ফুল কোথায় পেলে? কই, ও ভুলেই গেছিলাম, খুকি কেমন আছে? বলিয়া সে কোটের বাটন হোল হইতে একটি ক্ষুদ্র জুথিকা গুচ্ছ খুলিতে খুলিতে বলিল, নাও তুমি খোপায় পড়ো, ময়লা কোটে এসব মানায় না। অমিয়র বউ দিলে। অমিয়র বাড়ি গিয়েছিলি বুঝি? স্ত্রীর কণ্ঠস্বরে একটু ঝাঁজ অনুভব করিয়া জবাবদিহির সুরে পলাশ বলিতে লাগিল, মানে অমিয় এতক্ষণ আপিসে আমার সঙ্গে সমানে ছিল কিনা, আমার কাজে সাহায্য করছিল। আজ অমিয়র ভাইরা ভাই এসেছে, বাড়িতে খাওয়া দাওয়ার একটু আয়োজন ছিল, আমাকে নেমন্তন্ন করলে। না বলতে পারলাম না। অমিয় না থাকলে আজ লেজার কমপ্লিট করা অসম্ভব হতো। খুকি কেমন আছে? খাওয়া দাওয়া ওদের বাড়িতেই সেরে এসেছো তাহলে? হ্যাঁ, খুকি কেমন আছে? রাত্রে ওখানে শুলেও তো পারতে, আসবার দরকার কি ছিল? খুকির জন্য তো তোমার ঘুম হচ্ছে না। ভারী এক ব্যাগারি হরেন ডাক্তার জুটেছে, সন্ধ্যেবেলা এসে 15-16 টাকার ইঞ্জেকশনের ফরমাস করে গেছেন। এদিকে মেয়ের দুধ পর্যন্ত পেটে যাচ্ছে না, নাক মুখ দিয়ে বেরিয়ে আসছে। ঝনাত করিয়া সদর দরজাটা বন্ধ করিয়া দিয়া হেমাঙ্গিনী সরিয়া দাঁড়াইল। পলাশ বুঝিল, এখন আত্মপক্ষ সমর্থন করিবার চেষ্টা করিলে পাশের বাড়ির লোকের নিদ্রাভঙ্গ হইবে মাত্র। সুতরাং সে নীরবে ঘরে গিয়া ঢুকিতেই চোখে পড়িল তাহার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস খানা দিয়া একটা বাটিতে কি ঢাকা রহিয়াছে, বোধহয় সাবু কিংবা বার্লি। নিকটে একখানা চিঠিও রহিয়াছে। দেখিল হরেন ডাক্তার লিখিয়া রাখিয়া গিয়াছে। চিঠি পড়িয়া পলাশের গায়ের রক্ত জল হইয়া গেল। মেয়ের ডিপথেরিয়া হইয়াছে, আজ রাত্রেই ইঞ্জেকশন না দিলে জীবন সংসার। সর্বনাশ, ইঞ্জেকশন কিনিবার মতো টাকাও যে তাহার হাতে এখন নাই। অথচ ঘর হইতে বাহির হইয়া সে দেখিল হেমাঙ্গিনী খাইতে বসিয়াছেন। বাঙালি ঘরের অধিকাংশ সাধ্বী স্ত্রীগণের আদর্শ অনুযায়ী হেমাঙ্গিনী এতক্ষণ স্বামীর প্রত্যাশায় অভুক্তা ছিলেন এবং স্বামীর বিলম্ব হেতু মনে মনে চটিতেছিলেন। স্বামী বন্ধুর বাড়িতে আহারাদি সমাপনান্তে যুবতী বন্ধুপত্নীর নিকট হইতে পুষ্পগুচ্ছ উপহার পাইয়াছেন দেখিয়া হেমাঙ্গিনী উক্ত সাধ্বী স্ত্রীগণের অনুকরণে ক্লান্ত স্বামীকে কটূক্তি বর্ষণ আনতে কড়কড়ে ঠান্ডা ভাত লইয়া খাইতে বসিয়াছিলেন। হেমাঙ্গিনীর দোদুল্যমান দুল দুইটির প্রতি লোলুপ দৃষ্টিতে চাহিয়া পলাশ ভাবিতে লাগিল, শেষ পর্যন্ত কি কল্পনাপ্রবণ পলাশকান্তির যখন নিদ্রাভঙ্গ হইল তখন বেলা 5টা। নিদ্রাভঙ্গ হইলেও স্বপ্ন ভঙ্গ হইতে চায় না। অত্যন্ত দীর্ঘ স্বপ্ন দেখিয়াছে সে। তাহার মনে হইতে লাগিল কুপিতা হেমাঙ্গিনী আশেপাশে কোথাও ঘুরিতেছে,
কয়েক সেকেন্ড পরেই সে সম্পূর্ণরূপে জাগরিত হইয়া পরিপূর্ণরূপে উপলব্ধি করিল যে সে তাহার সেই পুরাতন মেষের সনাতন জারুল কাঠের চৌকিতেই শুইয়া আছে। সমস্তটাই স্বপ্ন। বাঁচা গেল। সে তড়াক করিয়া লাফাইয়া উঠিয়া পড়িল। সেলফ হইতে হেমাঙ্গিনীর ফটোখানা লইয়া আর একবার ভালো করিয়া দেখিল। দেখিতে মেয়েটি মন্দ নয়, তবুও খপ্পরে আর সে পা দিবে না। এমন সময় হেরম্ববাবু আসিয়া প্রবেশ করিলেন। প্রবেশ করিবা মাত্র পলাশ ফটোখানি তাহাকে প্রত্যর্পণ করিয়া বলিল, আমি ভেবে দেখলাম ভালো একটা রোজগারের জোগাড় না করে এখন বিয়ে করা বুদ্ধিমানের কাজ হবে না। হেরম্ববাবু হাসিয়া বলিলেন, চাকরি তো আমি জোগাড় করে রেখেছি তোমার জন্য বাবা। টম লিনসন সাহেব আমাকে প্রমিস করে রেখেছেন। তোমার বন্ধু অমিয় বাবু তোমাদের এই মেসেই থাকেন বিশ্বাস মশাই, ঈদের আপিসেই তোমায় ভালো একটা চাকরি জোগাড় করে দেব, প্রথমেই 40 টাকা থেকে। পলাশ সবিনয়ে বলিল, আগে না, অত কম মাইনেতে আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। দেখি যদি একটা প্রফেসরই জোটাতে পারি, বিসিএসটা দেবারও চেষ্টা করব। ক্ষুণ্ণ হেরম্ববাবু বিষণ্ণ চিত্তে ফিরিয়া গেলেন। তাহার ধারণা হইল ফটোগ্রাফারটা ঠিক ফটো লইতে পারে নাই, পোজটা ঠিক হয় নাই। প্রায় ঘন্টাখানেক পরে পলাশ এবং অমিয় একটি সিনেমা শোতে যাইতে যাইতে গল্প করিতেছিল। বিশ্বাস মহাশয়ও সঙ্গে ছিলেন। তাহার উদ্দেশ্য সিনেমা দেখা নয়, তিনি তাহার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে একটি মনোহারিণী শাড়ি কিনিয়া দেওয়ার উদ্দেশ্যে পলাশ এবং অমিয়ের শরণাপন্ন হইয়াছেন। ইহাদের পছন্দের ওপর বিশ্বাস মহাশয়ের অগাধ বিশ্বাস। আমিও বলিতেছিল, স্বপ্নে নিজের সংসারটা কেমন দেখলি? ঠিক দাদা বৌদির সংসার যেমন। আর আপিস কেমন লাগলো? আপিসে তুমি, বিশ্বাস মশাই আর তোমাদের হুঁকো মুখো, বিরাট এক লেজার বুক। আমিও হাসিয়া উঠিল। একটু দাঁড়াও ভাইয়ারা বলিয়া বিশ্বাস মহাশয় মোড়ের একটি পানওয়ালির নিকট পান খরিদ করিতে গেলেন। আমিও বলিতে লাগিল, আচ্ছা গাধা তো তুই, একটা স্বপ্ন দেখে অমন একটা দাঁত ছেড়ে দিলি, অমন সুন্দরী মেয়ে, সঙ্গে সঙ্গে একটা চাকরিও, কার ভাগ্যে জোটে অমন? বিশ্বাস মহাশয় ফিরিয়া আসিয়া কথাবার্তার সূত্র ধরিয়া ফেলিয়া বলিলেন, ঠিক করলে না দাদা, বাজার বড় খারাপ। তাছাড়া স্বপ্নে তুমি যাই দেখো, আমাদের অফিসে কাজ করে সুখ পেতে। বড়বাবু আমাদের শিবতুল্য লোক। ও কি, তোমরা ওদিকে মেঘলে যে, আমার শাড়িটা? হাত ঘড়িটা দেখাইয়া আমিও বলিল, মাত্র 10 মিনিট সময় আছে, আর কাল নিশ্চয়ই কিনে দেবো। আপনি আজ 8টার পর যাবেন কিন্তু। আলোক উজ্জ্বল চৌরঙ্গি, নানা বর্ণের সুদৃশ্য মোটরকার হইতে নানাবিধ মূল্যবান পরিচ্ছদে সুসজ্জিত নানা জাতীয় মানব মানবী অবতরণ করিতেছে। আনন্দের স্বপ্নলোক এই মায়াপুরীতে প্রবেশ করিয়া পলাশ তরিত পদে টিকিট কিনিতে গেল এবং সেই দিন সকালেই দাদার নিকট হইতে মনি অর্ডার যোগে প্রাপ্ত 10 টাকার নোটখানা ভাঙাইয়া 2খানি টিকিট কিনিয়া ফেলিল। ফিরিবার মুখে টিকিট ঘরের প্রতি ধাবমান একটি লোকের সহিত অন্যমনস্ক পলাশের ধাক্কা লাগিয়া গেল। পলাশ মুখ তুলিয়া দেখিল, লোকটি আর কেহ নয়, কন্যা দায়গ্রস্ত হেরম্ববাবু। তিনিও স্বপ্নাতুর। শুনলেন বনফুল রচিত ছোট গল্প বাস্তব ও স্বপ্ন। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং
ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।